আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অন্যরকম পাঠশালার সেট এবং ফাংশন সিরিজের অষ্টম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে অন্বয় এবং অন্বয়ের ডোমেইন রেঞ্জ। কার্টেশীয় গুণজ সেট থেকে এখানে একটা ডেরিভেশন আসবে। তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে ফেলি। প্রথমে আমরা চলে আসি অন্বয় বা রিলেশনের ডেফিনিশনে। ডেফিনিশনে বলা হচ্ছে যে আমার এ আর বি দুইটা সেট থেকে যদি একটা কার্টেশীয় গুণজ সেট এ ক্রস বি চলে আসে, এ ক্রস বি হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়। জিনিসটা প্রথম কথাই হতো নাও বুঝতে পারো, বাট আমরা এখানে চিত্রের মাধ্যমে জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব, ঠিক আগের ক্লাসের মতোই, যাতে তোমাদের কাছে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যায়। তাহলে প্রথমে আমরা দুইটা সেটকে একটু চিত্র দ্বারা ডিফাইন করব। এখানে একটা নিলাম আমি, আর এখানে আরেকটা নিলাম। তা আমি প্রথম সেটটাকে বললাম হচ্ছে সেট এ, পরের সেটটাকে আমি বলতেছি সেট বি ধরে নিলাম। এখন এর ভিতরে আমি কয়েকটা উপাদান বাছাই করলাম। লেটস সে আমি সেট এর ভিতরে নিলাম এ, বি এবং সি, আর ওইদিকে সেট বি এর ভিতরে আমি নিচ্ছি হচ্ছে 1, 2 এবং 3। তো যখন আমরা কার্তেশীয় গুণজ সেট নিয়ে আলোচনা করছিলাম তখন আমাদের ডেফিনেশনটা কেমন ছিল, যে কোনো একটা সেটকে নির্বাচন করে তার ভিতরে কোনো একটা উপাদান নিয়ে অন্য সেটের বাকি যে উপাদানগুলো আছে প্রত্যেকটার সাথে আমরা একটা করে ক্রমজোড় গঠন করব। তাহলে চলো আমি যদি এ সেটটাকেই ফিক্স ধরে নেই, তার ভিতরে আমি প্রথমে এই যে স্মল এ যেটা এটাকে নিচ্ছি। তাহলে কার্তেশীয় গুণজ সেট তৈরি করতে হলে আমাকে এ এর সাথে এখানে 1, এ এর সাথে 2, এ এর সাথে 3, এইভাবে কিন্তু আমার তিনটা ক্রমজোড় গঠন করতে হবে। একই জিনিস আমাকে করতে হবে বি এবং সি এর জন্য। তো এটাও যদি আমি একটু ডায়াগ্রাম দিয়ে দেখাই দিই, যদিও এগুলো প্রিভিয়াস লেকচারে তোমাদেরকে ডিসকাশন করে দেখানো হয়েছে, বাট স্টিল এখানে আমার জিনিসটা লাগবে, তাই আরেকবার একটু আঁকছি। বি নিয়ে হয়ে গেল, তারপর হচ্ছে আমাদের সি এর পালা। একটা, দুইটা, তিনটা। তাহলে দেখো কার্তেশীয় গুণজ সেটে কিন্তু আমরা এই যে 3 আর 3 উপাদানের সেট থেকে টোটাল কিন্তু 9টা ক্রমজোড় পাচ্ছি। এখন এই 9টা ক্রমজোড়কে দিয়ে আমরা যে সেটটা গঠন করব সেটাই কিন্তু হবে আমাদের কার্তেশীয় গুণজ সেট। তো আমরা কার্তেশীয় গুণজ সেটটাও একটু লিখে ফেলি। কার্তেশীয় গুণজ সেটকে আমরা বলতাম হচ্ছে এ ক্রস বি, এবং সেটা কেমন হবে, সেটা হচ্ছে ক্রমজোড় গুলোকে দিয়ে একটা সেট গঠিত হবে। তো ঠিক আছে, আমার যদি এ সেটের উপাদানগুলো সামনে থাকে তাহলে জিনিসটা হবে অনেকটা এরকম, A1, তারপর হচ্ছে A2, এরপর A3, তারপর B1, B2, B3, C1, C2, আর ফাইনালি হচ্ছে আমাদের C3। এইটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ সেট। এখন আসি আমরা অন্বয়ের পার্টে। অন্বয় বা রিলেশনটা হচ্ছে, একটু খেয়াল করো, এই জিনিসটা তো একটা সেট, রাইট? যদিও আমরা ভিতরে এক একটা করে ক্রমজোড় নিয়েছি, বাট সেটটা কিন্তু আসলে ক্রমজোড় দ্বারা গঠিত। তো যেহেতু আমার কার্তেশীয় গুণজ একটা সেট, তার মানে কি এই সেটের অবশ্যই উপসেট থাকবে। তো আমরা যদি এখানে এমন একটা কোনো শর্ত আরোপ করি, যে লেটস সে আমি এখানে এমন একটা শর্ত আরোপ করলাম, শর্তটা লিখলাম না, এমন একটা শর্ত আমি এখানে আরোপ করলাম যে আমি এই সেটের উপাদানগুলো থেকে শুধুমাত্র এইটা, এইটা আর এইটা, শুধুমাত্র এই তিনটে উপাদান বাছাই করতে পারবো। তাহলে এই যে শর্ত আরোপের মধ্যে আমার বাকিগুলো ফিল্টার আউট হয়ে গেল, এই তিনটে উপাদান দিয়ে যদি আমরা নতুন একটা সেট গঠন করি, যে এখানে A1, B1, C1, এই যে নতুন একটা সেট আমরা গঠন করলাম, এটা কি আমাদের অরিজিনাল কার্তেশীয় গুণজ সেটের একটা উপসেট। তো এইভাবে শর্ত সাপেক্ষে কার্তেশীয় গুণজ সেট থেকে কিছু নির্দিষ্ট উপাদান গ্রহণের মাধ্যমে যে নতুন সেটটা আমরা গ্রহণ করব, সেইটা হচ্ছে আমাদের অন্বয় বা রিলেশন। ঠিক আছে, এটাকে আমরা অন্বয় বা রিলেশন বলি, এবং এই সেটটাকে সাধারণত ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। এবং দেখতেই পাচ্ছ যেহেতু এটা উপসেট, এখানে সেটাই বলা আছে যে আমার আর হচ্ছে এ ক্রস বি এর একটা উপসেট। এখন এই রিলেশনটাকে যখন এ সেটের একটি উপাদান এক্স ওয়াই হলে এক্স ওয়াই বিলংস টু আর হবে অবশ্যই, এবং এক্স আর ওয়াই এভাবেও লেখা হয়, লেখার সময় এভাবে লেখা হয় রিলেশনকে। বা তোমরা যদি এটাকে বাক্যের মাধ্যমে বলতে চাও তাহলে বলা যায় যে এক্স আর এর সাথে অন্বিত, বা ইংলিশ ভার্সনের ক্ষেত্রে এক্স ইজ রিলেটেড টু ওয়াই। ঠিক আছে, তো এখানে আমি লিখে রাখি শর্ত সাপেক্ষে। আমরা সামনেই এখন একটা এক্সাম্পল দেখব। ওকে, তাহলে দেখো এই উদাহরণের মাধ্যমে আমরা আসলে আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হব। প্রথম রিলেশনটা একটু খেয়াল করো,
যে এক্স ওয়াই ক্রমজোড় এমনভাবে যে আমার এক্স গুলো হচ্ছে এ এর উপাদান, ওয়াই গুলো হচ্ছে বি এর উপাদান, এবং এর পরেই কিন্তু আমার ঠিক রিলেশনটা দেওয়া আছে যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে কার্তেশীয় গুণজ সেটের ভিতরে আমরা ঠিক সেই উপাদানগুলোই গ্রহণ করব যেই উপাদানগুলোতে আমরা দেখব যে এক্স আর ওয়াই এর মান হলো সমান। তো আমরা একটু দেখি যে কোন কোন ক্ষেত্রে এই জিনিসটা আসলে সমান। তো আমরা আগের মতো যেহেতু আমরা এখানে হচ্ছে এ সেটকে এখানে ফিক্স করে নিলাম, এ সেটের এখন আমি 0 নিলাম। 0 কে যদি নেই তাহলে তোমরাই একটু দেখো যে 0-র সাথে এখানে ইকুয়াল আছে কোনোটা? কোনোটাই কিন্তু ইকুয়াল নাই। তার মানে 0-র সাথে কিন্তু আমি কোনোটাকে নিয়ে রিলেশনের সাপেক্ষে একটাও ক্রমজোড় গঠন করতে পারতেছি না। সো 0 হচ্ছে বাদ। এরপর হচ্ছে আমাদের 1 এর পালা। 0 তো বাদ। 1 এ যখন আমরা আসবো তখন আমাদের দেখতে হবে যে কোন ক্রমজোড়ের ভিতরে এক্স এবং ওয়াই এর মান সমান। দেখো এটা কিন্তু শুধুমাত্র একটা কেসেই পসিবল, সেটা হচ্ছে এই যে 1 এবং এখানে আরেকটা 1। তাহলে কি আমরা যে একটা পেয়ে গেলাম, এই ক্রমজোড়টা হচ্ছে 1 1, তাই তো? আর কোনোটা কি সম্ভব? আর কোনোটাও কিন্তু সম্ভব না। ফাইনালি আমরা চলে আসলাম 2 এর মধ্যে। 2 এর মধ্যে যখন আমরা আসছি 2 এর ইকুয়াল 2, তার মানে কি এটার সাথে একমাত্র এইটাই ক্রমজোড় গঠন করতে পারবে শর্তকে মেনে নিয়ে। তাহলে এখানে আমরা কি ক্রমজোড় পেলাম? এখানে আমরা পেলাম হচ্ছে 2 2। তাহলে দেখো এর ভিতরে কিন্তু আর কোনো উপাদান নাই, সুতরাং এখানে আর কোনো ক্রমজোড় গঠন করা আসলে সম্ভব না। তার মানে কি আমরা এখান থেকে রিলেশনের উপরে ভিত্তি করে বা সম্পর্কটার উপরে ভিত্তি করে যে ক্রমজোড়গুলোকে বাছাই করতে পেরেছি সেগুলো হচ্ছে শুধু 1 1 এবং 2 2। ঠিক আছে? এবং দেখো যেহেতু তোমরা কার্তেশীয় গুণজ সেটটা পূর্বের লেকচার অলরেডি বুঝে গিয়েছো, এদিকে কিন্তু তাকালেই আমরা বুঝতে পারতেছি যে আমার এই যে রিলেশনের যে সেটটা সেটা কিন্তু আমার কার্তেশীয় গুণজ সেটের একটা প্রকৃত উপসেট। বোঝা যাচ্ছে এটা? ওকে, এবার হচ্ছে আমরা নেক্সট এক্সাম্পলটাতে আসি। নেক্সট এক্সাম্পলে বলা হচ্ছে যে আমার এক্স ওয়াই, এক্স হচ্ছে এর উপাদান, ওয়াই হচ্ছে বি এর উপাদান, বুঝলাম। বাট এই জায়গাতে আমার এক্স অবশ্যই ওয়াই থেকে বড় হতে হবে। তার মানে এক্স কে ওয়াই থেকে বড় হতে হবে। তো ঠিক আছে, আমরা আগের মতোই আমাদের প্রসিডিউর শুরু করে আমরা যদি এ থেকে 0-কে বাছাই করি তাহলে 0 অবশ্যই বি সেটের কোনো একটা থেকে বড় হতে হবে। দেখো বি সেটের ভিতরে কিন্তু এমন কোনো উপাদান নাই যেটা এ থেকে ছোট, অর্থাৎ 0 থেকে ছোট কিন্তু কোনো উপাদান বি এর মধ্যে অনুপস্থিত। সো আমরা 0-কে দিয়ে এখানে কোনো ক্রমজোড় গঠন করতে পারতেছি না। ভালো, এইবার আমরা পরের উপাদানে চলে যাই যেটা হচ্ছে 1। 1-এর থেকে ছোট কোনটা আছে? 1-এর থেকে ছোট হচ্ছে শুধুমাত্র 0। কিন্তু আমরা যদি বি সেটের উপর একটু খেয়াল করি এখানে কিন্তু 0 একদমই নাই। 1 আছে, 2 আছে, 3 আছে, কোনোটাই কিন্তু 1 থেকে ছোট না। তার মানে 1 নিয়েও আমরা আসলে কিছু করতে পারতেছি না এখানে। সো 1ও বাদ। ফাইনালি আমাদের কাছে পড়ে থাকে হচ্ছে 2। 2-কে যখন নিচ্ছি 2 এর ছোট কোনটা? 1 না হয় 0। এবং আমরা দেখতে পাচ্ছি যে বি এর ভিতরে কিন্তু 1 আছে। তো তার মানে এই একটা মাত্র ক্রমজোড় আমরা 2 থেকে গঠন করতে পারতেছি, যেটা হচ্ছে 2 1, যেখানে 2 হচ্ছে আমার এ সেটের উপাদান, 1 হচ্ছে আমার বি সেটের উপাদান। তো এইভাবে কিন্তু আমরা এ সেট থেকে সবগুলো উপাদান কভার করে ফেললাম। তার মানে আমরা কি দেখতে পারতেছি? 0 দিয়ে কিছু হচ্ছে না, 1 দিয়ে কিছু হচ্ছে না, 2 দিয়ে শুধুমাত্র 2 1 হচ্ছে। তার মানে এই রিলেশনের সাপেক্ষে যদি আমরা সেটটাকে গঠন করতে যাই তার মানে সেটার একমাত্র উপাদান হবে 2 1, শর্ত মেনে। ঠিক আছে? তো খেয়াল করে দেখো যে এটাও কিন্তু আমার যে অরিজিনাল কার্তেশীয় গুণজ সেট যেখান থেকে আমরা 9টা উপাদান পাবো তারও কিন্তু একটা প্রকৃত উপসেট। তো তার মানে বেসিক্যালি আমাদের প্রসিডিউরটা সেম। এক্সট্রা যে কাজটা আমরা এখানে করতেছি সেটা হচ্ছে আমাদেরকে একটা আলাদা করে শর্ত দেওয়া থাকবে, শর্তের উপরে ভিত্তি করে আমরা কিন্তু এখানে ক্রমজোড়গুলোকে ফিল্টার করে নিচ্ছি। কার্তেশীয় গুণজ সেটের বেলায় কিন্তু আমরা যতগুলো পসিবল সবগুলোকেই নিতাম, এখানে জাস্ট আমরা ফিল্টার করে কমাই নিচ্ছি। ওকে, সো আশা করি এক্সাম্পল থেকে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এইবার আমরা যা যা শিখলাম তার উপরে ভিত্তি করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে দেখো এখানে প্রশ্নে কি বলা হচ্ছে যে c = 256 এটা দেওয়া, বুঝলাম। d = 45 এটাও দেওয়া, ঠিক আছে। c এবং d এর উপাদানগুলোর মধ্যে x স্মলার দেন অর ইকুয়াল টু y এই সম্পর্কটা এখানে মেনশন করে দেওয়া হচ্ছে। বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যটি নির্ণয় করো। এখন একটু ভালো মতো খেয়াল করলে বুঝবা যে এখানে অবশ্যই কার্তেশীয় গুণজ সেট থেকে আমাকে সম্পর্কটা বের করতে হবে, বাট এখানে কিন্তু কোথাও বলা নাই যে আমার x কি c এর অন্তর্ভুক্ত নাকি xd এর অন্তর্ভুক্ত। তো তার মানে কি এখানে দুইটা কিন্তু ডিফারেন্ট অ্যান্সার পসিবল। তো প্রথমে আমাদের যে কাজটা হবে ভুল এড়ানোর জন্য সেটা হচ্ছে আমরা প্রথমে একটা ডায়াগ্রামের মাধ্যমে দুইটা সেট এঁকে ফেলি। এটা একটা, এটা একটা, মাঝখানেই একই, কারণ যেহেতু দুইটা অ্যান্সার দুইটা দুই পাশে লেখা যাবে। এটাকে আমরা বললাম হচ্ছে সেট নাম্বার সি, এটা হচ্ছে আমাদের সেট ডি। এবং প্রশ্ন অনুযায়ী আমরা কি কি উপাদান দেখতে পাচ্ছি? একটা হচ্ছে 2,
একটা 5 আর এখানে হচ্ছে 6। ডি এর ভিতরে হচ্ছে শুধু 4 আর হচ্ছে 5। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে প্রথম জিনিসটা একটু সেট গঠন পদ্ধতিতে লিখি। আমরা ধরে নিচ্ছি যে আর আচ্ছা কালার চেঞ্জ হয়নি না, ওকে একটু চেঞ্জ করলে বেটার। ওকে, তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আর রিলেশনটা এমন কিছু ক্রমজোড় দ্বারা গঠিত যাদের প্রথম উপাদানটা হচ্ছে সি সেটের অন্তর্ভুক্ত, দ্বিতীয় উপাদানটা হচ্ছে ডি সেটের অন্তর্ভুক্ত, এবং প্রশ্নে যে রিলেশনটা দেওয়া সেটা হচ্ছে এক্স স্মলার দেন অর ইকুয়াল টু ওয়াই, অথবা ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স। ওকে ফাইন। তো এখানে আমরা ডিফাইন করে নিচ্ছি যে হ্যাঁ, আমার প্রথম যে উপাদানটা হবে সেটা সি থেকে আসবে, দ্বিতীয় যে উপাদানটা সেটা ডি থেকে আসবে, এবং ওয়াই কে অবশ্যই এক্স থেকে বড় বা এক্স এর সমান হওয়া লাগবে। ঠিক আছে, ভালো কথা। তো আমি প্রথমে এবার ধরো বি সেট থেকে নির্বাচন করি। তো ধরো আমি ডি সেট থেকে এখানে ধরলাম হচ্ছে 4। তো 4 কি অবশ্যই ওয়াই। এখন ওয়াইয়ের থেকে ছোট বা ওয়াইয়ের সমান এখানে কে আছে? দেখো ওয়াইয়ের সমান কিন্তু এখানে 4 কেউ নাই, কিন্তু ওয়াইয়ের ছোট 2 কিন্তু এখানে ঠিকই আছে। তো তার মানে আমি 4 আর 2 কে দিয়ে কিন্তু এখানে একটা অন্বয় গঠন করতেই পারি, 2 4, এবং এটা আমার শর্তকে মেনে চলতেছে। ভালো। এরপর আমরা চলে আসি 5 এর মধ্যে। 5 এ যদি চলে আসি তাহলে সেই ক্ষেত্রে কি হয়? দেখো 5 এর সমান কি আছে? 5 এর সমান কিন্তু এখানে আছে 5। সেই 5 5 দিয়েও একটা গঠন করা যায়, 5 5। আবার 5 থেকে ছোট কি আছে? 4। সো আমরা কিন্তু 4 না 2 এ সেটের মধ্যে, তা আমরা কিন্তু 5 আর 2 দিয়েও একটা ক্রমজোড় গঠন করতে পারি। সো 2 5। এছাড়া কিন্তু আসলে আর কোনো ক্রমজোড় গঠন করা এইখান থেকে পসিবল না এই রিলেশনের উপরে ভিত্তি করে। তো তার মানে কি? তার মানে আমরা আমাদের যে রিকোয়ার্ড উপাদানগুলো সেটের সেগুলো কিন্তু পেয়ে গেছি, এবং এই অন্বয়টা যদি আমরা এখন তালিকা পদ্ধতিতে লিখি তাহলে জিনিসটা হবে এরকম: 2 4, তারপর হচ্ছে 5 5, এরপর হচ্ছে 2 5। এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার, রিলেশনের মাধ্যমে পাওয়া। আশা করি ব্যাপারটা বোঝা গেল। তো আরেকটা ডিফারেন্ট সলিউশন এখান থেকে পসিবল, সেটাও আমরা একটু দেখানোর চেষ্টা করি। যে এইবার আমরা লিখতেছি সেট গঠন পদ্ধতিতে আর এমন সব ক্রমজোড় দ্বারা গঠিত যেখানে এক্স হচ্ছে আমার ডি এর অংশ, ওয়াই হচ্ছে আমার সি এর অংশ, এবং সে আগের রিলেশন এক্স স্মলার দেন অর ইকুয়াল টু ওয়াই। দেখো ওই সেট গঠন পদ্ধতির সাথে এই সেট গঠন পদ্ধতির ডিফারেন্সটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওই সেট গঠনে আমি এক্স কে বলেছিলাম সে সি এর অন্তর্ভুক্ত, এখানে জাস্ট জিনিসটা আমি উল্টাই দিছি যে এক্স এখন ডি এর অন্তর্ভুক্ত, রাদার ওয়াই হচ্ছে সি এর অন্তর্ভুক্ত। কমপ্লিটলি উল্টা, যেহেতু প্রশ্নে ডিফাইন করা নাই সেজন্য আমরা দুইটা সলিউশনই দেখাচ্ছি। ওকে, তো আমাদের রিলেশন তো সেম। আমরা হচ্ছে এখন এখানে চলে আসি যে ধরো আমরা এখানে ওয়াই যেহেতু সি এর অন্তর্ভুক্ত, ওয়াই কে নিয়ে কাজ করি। এবার ধরো আমরা 2 কে বাছাই করলাম। 2 কে বাছাই করার পর আইদার 2 এর সমান বা 2 এর ছোট কিছু নিতে হবে, কিন্তু আমরা ডি তে দেখতে পাচ্ছি যে 2 এর সমান বা ছোট আসলে কিছুই নেই। তার মানে 2 দিয়ে কোনো ক্রমজোড় গঠন করা সম্ভব না। গেল। এরপর আমরা চলে আসি ধরো 5 এ। 5 এর মধ্যে যখন আসি তখন 5 এর সমান কিন্তু একটা আছে, সেটা হচ্ছে 5, তাই তো? তো এখানে আমরা একটা ক্রমজোড় গঠন করতে পারি, সেটা হলো 5 5, যেখানে এই 5টা হচ্ছে ডি এর অংশ আর পরের 5টা হচ্ছে সি এর অংশ। 5 এর থেকে ছোট কেউ আছে? হ্যাঁ আছে, 5 এর থেকে ছোট হচ্ছে 4। এখন যদি আমি এইখানে ক্রমজোড় গঠন করতে যাই, এক্স যেহেতু ডি এর অংশ তার মানে এবার 4 আমার সামনে থাকবে আর 5 থাকবে হচ্ছে পরে। ওকে গেল। ফাইনালি আমরা চলে আসি হচ্ছে 6 এর মধ্যে। 6 যখন আসি, 6 এর সমান তো কেউ নাই, কিন্তু 6 এর ছোট কিন্তু দুইজন আছে। একটা হলো 5, সো এটা হচ্ছে আমার 5 6, আরেকটা হচ্ছে এই 4 কে নিয়ে, সো এটা হচ্ছে আমার 4 6। তো দেখো যা যা ক্রমজোড় এখান থেকে গঠন করা সম্ভব শর্তকে ইউজ করে আমরা কিন্তু সবগুলো বের করে ফেলেছি। তো আমরা এখন সুন্দর মতো আমাদের সেটটা গঠন করে ফেলি। যেটা কি হবে? যেটা হবে হচ্ছে আমাদের 4 5, তারপর আর কে আছে? আর আছে হচ্ছে 4 6, উপস ফার্স্ট ব্র্যাকেট হবে, দেন আছে হচ্ছে আমাদের 5 5 আর 5 6, রাইট? ওকে 5 5,
এবং 5 6। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো শুধুমাত্র এই সেটের পজিশনটা পরিবর্তন করেই কিন্তু আমরা অন্বয়গুলোর ভিতরে এবং পাশাপাশি যে অন্বয় থেকে সেটটা পাওয়া যায় তার ভিতরে কিন্তু তারতম্য নিয়ে আসলাম। সো হচ্ছে কোনটা কোন সেটের অন্তর্ভুক্ত, এক্স কোন সেটের অন্তর্ভুক্ত, ওয়াই কোন সেটের অন্তর্ভুক্ত, এটা যদি তোমার প্রশ্নে মেনশন করে দেওয়া থাকে এটা কিন্তু খুব ভালো মতো খেয়াল করবা, কারণ এর উপরে ভিত্তি করে কিন্তু তুমি যে সেটটা বানাবা অন্বয় ব্যবহার করে তার রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সো এটা লেখার বেলায় বা দেখার বেলায় খুবই সাবধান। এইটা পাইলাম আমরা আমাদের সেকেন্ড আনসার। সো এটা হচ্ছে আমি মার্ক করে দিলাম, পরে তোমরা দেখে নিতে পারবা। ওকে, তো এই হচ্ছে আমাদের দুইটা সলিউশন যেটা এখান থেকে পসিবল, যেহেতু প্রশ্নে মেনশন করে দেওয়া ছিল না তাই আমরা দুইটা সলিউশন বের করে ফেলেছি। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। তো দেখো এখানে আরেকটা জিনিস বলা, c = 25, d = 4 6 7, এবং এইখানে কিন্তু ডিফাইন করে দিয়েছে যে কোনটা আসলে কোন সেটের অন্তর্ভুক্ত। দেখো x হচ্ছে আমার c এর অন্তর্ভুক্ত, y হচ্ছে আমার d এর অন্তর্ভুক্ত, এটা কিন্তু অলরেডি বলে দেওয়া। এবং তারপর তাদের মধ্যে যে রিলেশনটা মেনশন করা হয়েছে সেটা হচ্ছে x + 1 ইজ স্মলার দ্যান y। ঠিক আছে, এই রিলেশনটা ব্যবহার করে আমাকে অন্যয়টা নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা হচ্ছে আগে সেট গঠন পদ্ধতিতে জিনিসটা লিখি, যে আমার রিলেশনটা আসলে কি বলছে। রিলেশনটা আসলে বলছে যে এক্স ওয়াই এমন ভাবে হবে যাতে x belongs to c হয়, y belongs to d হয়, এবং x + y অবশ্যই x + 1 অবশ্যই y থেকে ছোট হতে হবে। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সেট গঠন পদ্ধতি। এইবার আমরা এটা বের করার জন্য যেই কাজটা করব, আমরা আগের মতোই দুইটা ছবি এঁকে নিব, দুইটা সেটের, এই একটা এন্ড ফাইনালি হচ্ছে ওইদিকে আরেকটা। ঠিক আছে, খুব ভালো কথা। এবার হচ্ছে আমি এটাকে বললাম সেট সি, এটাকে বললাম সেট ডি। উপাদানগুলো লিখে দেই, একটা হচ্ছে 2, আরেকটা হলো 5, আর এইদিকে হচ্ছে আমাদের 4 6 এবং 7, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন আমরা রিলেশনটা একটু মিলানোর চেষ্টা করব। তো রিলেশন যদি আমরা মিলাই তাহলে y আসলে কোনটার অন্তর্ভুক্ত, y হচ্ছে d এর অন্তর্ভুক্ত। তো d থেকে প্রথমে আমি 4 কে নিলাম, ঠিক আছে 4 কে নিলাম। 4 কে নিয়ে এবার আমি কি করব, ধরো আমি এখানে 4 লিখলাম, 4 এর থেকে ছোট কে কে আছে? 3 আছে, 2 আছে, 1 আছে, 0 আছে। সো 4 থেকে ছোট হচ্ছে আমার 3 2 1 0। তা আমি যদি 3 কে নেই, এবার 3 কে অ্যানালাইসিস করলে পাওয়া যায় হচ্ছে 2 + 1, তার মানে 2 হচ্ছে আমার সি এর অন্তর্ভুক্ত হইতে হবে। 2 কি সি এর অন্তর্ভুক্ত আছে? হ্যাঁ আছে। তার মানে 4 আর 2 কে নিয়ে কিন্তু আমরা একটা ক্রমজোড় গঠন করতে পারি। গেল। এইবার আমরা 2 এর ভিতরে একটু অ্যানালাইসিস করি, সেখানে থাকতে হবে হচ্ছে 1 + 1 1। এই জিনিসটা কিন্তু আমার সি এর মধ্যে নাই, তার মানে আমরা এটা নিচ্ছি না। 1 কে অ্যানালাইসিস করলে পাচ্ছি 0 + 1, সো 0 থাকতে হবে, 0 কিন্তু আমার সি এর অন্তর্ভুক্ত না, সো এটাও বাদ। আর ফাইনালি 0 কে আমরা কাউন্টেই নিচ্ছি না। তো যার মানে 4 থেকে একমাত্র যেটা তৈরি করা সম্ভব সেটা হচ্ছে 4 এবং 2 দিয়ে একটা ক্রমজোড় গঠন করা সম্ভব, যেটা হচ্ছে বেসিক্যালি 2 4 গেল। এইবার হচ্ছে আমরা 6 কে নেই। দেখো 6 কে যদি নেই তাহলে 6 এর ছোট কোনটা আছে? 6 এর ছোট আছে হচ্ছে 5 4 3 2 1। 0 কে নিচ্ছি না, কারণ 0 কে নিয়ে কোনো লাভ নেই, নেগেটিভ চলে আসবে। আমি এখানে এরকম ধরে ধরে অ্যানালাইসিস না করে তোমরা কিন্তু রাদার এখান থেকে দেখেই বলতে পারতেছো যে আমি যদি 5 + 1 নেই তাহলে কিন্তু 6 হয়, যেটা হচ্ছে আমার 6 এর সমান। তার মানে 5 কে আমরা নিতে পারতেছি না। রাদার আমি যদি এখানে তোমার কোনটা 4 কে যদি নেই, না 3 কে নেই, আচ্ছা একটু ভাগ করেই দেখি, 2 কে যদি নেই তাহলে জিনিসটা কি হয়? এই যে 3 কে যদি নেই, 3 কে নিলে হচ্ছে আমার জিনিসটা হচ্ছে 2 + 1 আসে। 2 + 1 মানে কি? 2 তো x। এখন 2 কি সি এর ভিতরে আছে? হ্যাঁ 2 সি এর ভিতরে আছে, তার মানে অবশ্যই 6 আর 2 এর ভিতরে এখানে একটা অন্যয় তৈরি করা সম্ভব শর্তকে মেনে নিয়ে। 5 4 2 1 এদের দিয়ে কিন্তু কিছুই সম্ভব না, কারণ 5 মানে হচ্ছে আমার এটার ভিতরে 4 থাকতে হবে, যেটা নাই। 4 মানে হচ্ছে এখানে 3 থাকতে হবে, যেটা নাই। 2 মানে হচ্ছে 1 থাকতে হবে, যেটা নাই। আর 1 মানে হচ্ছে 0 থাকতে হবে, এটাও নাই। এটা কিন্তু অলরেডি 4 এর সময় আমি বলে দিছি। তো শুধুমাত্র 2 যেহেতু আমার সি এর ভিতরে আছে, তার মানে আমি 6 আর 2 কে নিয়ে
একটা ক্রমজোড় গঠন করতে পারবো। সেইটা হচ্ছে আমার 2 আর 6। ভালো। আর ফাইনালি পড়তেছে আমাদের 7। 7কে যদি নাও তুমি কিন্তু এদিকে তাকাই বলতে পারো যে তুমি যদি 5 এর সাথে 1 যোগ করো তাহলে হয় 6। 6 কিন্তু 7 এর থেকে ছোট। তো তার মানে কি অবশ্যই আমি 5কে নিয়ে একটা গঠন করতে পারবো এখানে। একটা হচ্ছে 5 7, আবার যদি 2 এর সাথে 1 যোগ করো তুমি পাচ্ছ 3, সেটাও কিন্তু আমার 7 থেকে ছোট। তার মানে এখানেও তুমি একটা ক্রমজোড় কিন্তু গঠন করে ফেলতে পারছো, যেটা হচ্ছে আমার 2 7। তারপর এখানে ছোট করে একটা সাইড নোট দেওয়া যেতেই পারে, 6 5 4 3 2 1। আলাদা করে না দিয়ে আমরা দেখতেছি যে 3 এর জন্য 2 + 1 থাকতে হয়, যেখানে 2 আমার সি এর ভিতরে আছে, আর 6 এর জন্য আমার 5 + 1 থাকতে হয়, যেটার 5 হচ্ছে আমার সি এর ভিতরে আছে। সো আমরা দুইটাই নিচ্ছি। ওকে, তাহলে দেখো আমার যা যা ক্রমজোড় দরকার শর্তকে মেনে আমরা কিন্তু সবগুলো ক্রমজোড় এখান থেকে বের করে ফেলেছি। এখন জাস্ট আমাদের অ্যানসারটা চলে আসলো। এই অ্যানসারটাকে আমরা একটা সেটের মাধ্যমে প্রকাশ করব। তার মানে অন্যটা কি? অন্যটা হচ্ছে আসলে 2 4 2 6 2 7 এবং 5 7। এই চারটা দিয়ে গঠিত, এই চারটা ক্রমজোড় দিয়ে গঠিত সেটটাই হচ্ছে আমার x + 1 <y অন্যয়কে ব্যবহার করে সি এবং ডি এর ভিতরে গঠিত একটা সম্পর্ক। ওকে, সো আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যেহেতু এখানে প্রশ্নে ডিফাইন করে দেওয়া ছিল যে আমার কোনটা কোন সেটের ভিতরে পড়বে, এখানে আমাকে আলাদা করে আর হ্যাসেল করতে হয়নি। ওকে ফাইন, আমরা হচ্ছে আগাই। এবার আসি আমরা ডোমেইন এবং রেঞ্জের আইডিয়াতে। খুবই সিম্পল, যে কোনো অন্যয় এর ক্রমজোড়গুলো যেগুলো আমরা ইউজ করব, তার যে প্রথম উপাদানগুলার যে সেট তাকে আমরা বলতেছি ডোমেইন, এবং দ্বিতীয় উপাদানগুলার যে সেট সেটাকে আমরা বলতেছি রেঞ্জ। অর্থাৎ আমাদের প্রথম যে উপাদানগুলো সেগুলো হচ্ছে ডোমেইন, দ্বিতীয় যে উপাদান সেগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। খুবই সিম্পল একটা আইডিয়া। তো মনে করি এ সেট থেকে বি সেটে আর একটা অন্যয় হলে আর এ অন্তর্ভুক্ত ক্রমজোড়ের প্রথম সেট হচ্ছে আর এর ডোমেইন, দ্বিতীয় উপসেট হচ্ছে আর এর রেঞ্জ। ডোমেইনকে সাধারণত ডোম আর, আর রেঞ্জকে সাধারণত রেঞ্জ আর দিয়ে লেখা হয়। খুবই সিম্পল একটা কনসেপ্ট, আলাদা করে বোঝানোর এখানে কিছুই নাই, রাদার আমরা এটা ডাইরেক্ট ম্যাথই করে ফেলি। দেখো এখানে কিন্তু খুব সিম্পল একটা ম্যাথ দেওয়া, এখানে অলরেডি ক্রমজোড় দিয়ে কিন্তু সেট গঠন করে দিয়ে রাখছে, আমাদেরকে জাস্ট ডোমেইন এবং রেঞ্জটা বের করে আনতে হবে। তাহলে ঠিক আছে, যদি আমরা এখানে প্রথমে ডোমেইন বের করতে চাই তাহলে চলো 1 নম্বরের ডোমেইনটা বের করি। 1 নম্বরের ডোমেইন হচ্ছে আমাদের ডোম এস। কি কি হবে? আছে কি? -2 -1 0 1 2 প্রথম উপাদানগুলা, -2 -1 0 1 এবং 2, শেষ। সিম্পল। আর যদি এটার আমি রেঞ্জ বের করতে চাই, রেঞ্জ এস, রেঞ্জ এস কি হবে? কি কি আছে দ্বিতীয় উপাদান? -4 1 0 1 4, -4 1 0, যেহেতু 1 দুইবার আছে আমাকে ডাবল করে রিপিট করা দরকার নেই, জাস্ট আমি লিখলাম হচ্ছে 1 একবার লিখলেই হবে, এরপর হচ্ছে 4। অর্ডারের পরিবর্তন করলে আসলে সেটের কোনো তারতম্য হয় না, সেট একই থাকে, এটা তো তোমরা আগে থেকে জানোই। সো এই তো, এটা হচ্ছে আমাদের এস এর ডোমেইন এবং রেঞ্জ। এইবার আমরা চলে আসি সিম্পলি এফ এর ডোমেইন এবং রেঞ্জের মধ্যে। ডোম এফ, তো এফ এর ডোমেইন কি হবে? প্রথম উপাদানগুলো কি? হাফ 1 1 5/2 5/2। তো 1 যেহেতু রিপিট আছে আমি খালি একটা 1 কে নিব, 5/2 রিপিট আছে আমি একটা 5/2 কে নিব। তার মানে এটা হচ্ছে আমার হাফ 1 5/2, এটা হচ্ছে আমার এফ এর ডোমেইন। আর ফাইনালি আমরা আসি হচ্ছে রেঞ্জ এফ। দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে কি? 0 1 -1 2 -2। তো আমি যদি একটু অর্ডার মেইনটেইন করে লিখি তাহলে -2 -1 0 1 এবং 2। এই তো দেখো খুব সহজে জাস্ট
ক্রমজোড়গুলা যেগুলা দিয়ে আমরা সেটটা গঠন করছি, এই ক্রমজোড়গুলার প্রথম যে উপাদান সেটা হচ্ছে ওই অন্বয়ের ডোমেইন, এবং দ্বিতীয় যে উপাদানগুলো সেটা হচ্ছে ওই অন্বয়ের রেঞ্জ। এবং যদি কোনো উপাদান এখানে রিপিট থাকে তাহলে সেই উপাদানগুলো রিপিট করে বারবার লেখার দরকার নেই, একবার লিখলেই যথেষ্ট। ওকে, এতে সেটের কোনো তারতম্য হবে না। আচ্ছা, তাহলে এটা যদি বোঝা হয়ে থাকে, এবার হচ্ছে আমরা এখানে আসি, যে এখানে একটা রিলেশন বলা আছে যে এক্স ওয়াই এমন ভাবে যাতে এক্স ওয়াই দুইটাই আমার এ সেটের অংশ হয়। দেখো খুবই সুন্দর একটা কথা লিখছে, এক্স আর ওয়াই দুইটাই আমার এর অংশ, এবং তার ভিতরে আবার ওয়াই মাইনাস এক্স হচ্ছে একের সমান, রাইট? আবার এ সেটকে ডিফাইন করে দেওয়া হয়েছে। তার উপর ভিত্তি করে আমরা যেই অন্বয়টা পাবো তার ডোমেইন এবং রেঞ্জটা আমাকে বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, আমরা আমাদের ইউজুয়াল পদ্ধতিতে যা আগাবো, আমরা প্রথমে হচ্ছে দুইটা ছবি আঁকাবো। দুইটাই একই ছবি, কারণ দুইটাই হচ্ছে সেট এ এর ছবি। যেহেতু এক্স আর ওয়াই দুইটাই সেট এর অংশ, তাই সেট এ কে আমরা দুইবার আঁকাবো, তারপর হচ্ছে আমরা রিলেশনটা বের করার চেষ্টা করব। ওকে, তাই এটাও আমার সেট এ, এইটাও আমার সেট এ। তাই সেটের ভিতরে কি আছে? -3 -2 -1 0। ওকে, -3 -2 -1 0। আর এই জায়গার মধ্যে কি আছে? একই জিনিস, -3 -2 -1 0, তাই তো? এইবার হচ্ছে আমরা একটু দেখি এই জায়গাটাকে যদি আমরা আরেকটু প্রপারলি লিখি তাহলে কি লেখা যায়? এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1, এরকমটা তো অবশ্যই লেখা যায়। তাহলে তুমি যে কোনো একটা সিলেক্ট করো, দুইটাই যেহেতু এ সেট, আমি ধরো সামনেরটাই নিলাম, সামনেরটাকে আমি ওয়াই এর অন্তর্ভুক্ত কিছু একটা ধরলাম, বা ধরো পিছরটাই নিলাম, যাই হোক। -3, তাই তো? তো -3 মানে কি? আমি যদি এখানে -3 লিখি ওয়াই এর মধ্যে, তাহলে সেটা কত প্লাস 1 হইতে হবে? -4 প্লাস 1 হওয়া লাগবে। তার মানে কি -4 কেও এর অন্তর্ভুক্ত থাকা লাগবে। কিন্তু দেখো এই জায়গাতে যখন আমি আসতেছি, এই পাশে কিন্তু আমি কোনো -4 দেখতেছি না। তার মানে -3 দিয়ে ক্রমজোড় গঠন করা কিন্তু সম্ভব না, বাদ গেল। আসি আমরা -2 এর মধ্যে। ঠিক আছে, -2তে যখন আসতেছি তখন জিনিসটাকে লেখা যায় অনেকটা এইভাবে, -3 প্লাস 1 -2। তার মানে -3 কে অবশ্যই আমার এ সেটের অন্তর্ভুক্ত হওয়া লাগবে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু -3 আছে। তো তার মানে -2 আর -3 নিয়ে কিন্তু একটা ক্রমজোড় গঠন করা যায়, এবং যেহেতু -2 কে আমি ওয়াই এর অন্তর্ভুক্ত ধরছি, তার মানে অবশ্যই -3 কে এক্স এর অন্তর্ভুক্ত ধরা লাগবে। সো -3টা সামনে থাকবে আর -2টা পরে থাকবে। এই হচ্ছে আমার একটা ক্রমজোড় গেল। এইবার আসি আমরা -1 এর মধ্যে। -1 এ আসা মানে হচ্ছে -2 প্লাস 1, অর্থাৎ -2 কে এর অংশ হওয়া লাগবে। -2 কিন্তু এর অংশ, আমরা দেখতেই পাচ্ছি। তো তার মানে এই যে -1 আর -2 দুইটার ভিতরেও একটা ক্রমজোড় কিন্তু গঠন করা যাচ্ছে, এবং সেটা হচ্ছে -2 আগে -1 পরে। হইল, ফাইনালি পড়ে আছে হচ্ছে 0। 0-র জন্য কি হবে? -1 প্লাস 1, অর্থাৎ -1 কে এর অন্তর্ভুক্ত হওয়া লাগবে। -1 কিন্তু আগে থেকে এখানে এর অন্তর্ভুক্ত। তার মানে এখানকার 0 আর এখানকার -1 কে নিয়ে কিন্তু আমি আরেকটা ক্রমজোড় বানাতে পারবো, যেটা হচ্ছে এখানে -1টা আগে থাকবে, তারপর চলে আসবে 0। তো দেখো এই রিলেশনটাকে ব্যবহার করে যেই 4টা অন্বয় বা 3টা অন্বয় এখানে গঠন করা যায়, আমরা কিন্তু 3টাই বের করে ফেলেছি। এর পরে কিন্তু আর কোনো অন্বয় এখানে গঠন করা যাচ্ছে না। তো তার মানে কি আমাদের রিকোয়ার্ড যে রিলেশন, তার যে উপাদানগুলো আমাদের বের করা শেষ। সো আমরা এখন ডাইরেক্ট লিখতে পারি যে আমার যে সেট এসটা আছে বা অন্বয় এস যেটা আছে, এটাকে তালিকা পদ্ধতিতে লিখলে জিনিসটা কি কি হবে? -3 -2, তারপর হচ্ছে -2 -1, আর ফাইনালি হচ্ছে -1 0। এই তো শেষ, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রিলেশন। এখন এই পর্যন্ত কাজ শেষ না, আমাদেরকে বলছে ডোমেইন আর রেঞ্জও বের করতে এখান থেকে। তো ঠিক আছে, আমরা ডোমেইন রেঞ্জ বের করা তো এখন পানি ভাত, ডোমেইন রেঞ্জ বের করে ফেলি। ডোম এস, ডোম এসটা কি? প্রথম উপাদানগুলো কি কি আছে? -3 -2 -1। সো -3 -2 আর -1, ডোমেইন গেল। এবার রেঞ্জ,
রেঞ্জ এস কি হবে এটা? পরের উপাদান কি আছে? -2 -1 0, তো -2 -1 আর 0 শেষ। তাই তো ডোমেইনও বের করা হয়ে গেল, রেঞ্জও বের করা হয়ে গেল, আমাদের ম্যাথ হয়ে গেল, শেষ। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার, এবং এটা খুবই সোজা একটা ম্যাথ, তোমরা প্র্যাকটিস করলেই পারবা। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেল। এরপর আমরা পরে যাই একটা এমসিকিউ, যে এখানে এস থেকে এস একটা অন্যয় বা কার্তেশীয় গুণজ কিছু একটা হইতে পারে, ক্রমজোড় দিয়ে তৈরি একটা সেট, এর রেঞ্জ কোনটা? আমরা অলরেডি জানি বাই ডেফিনিশন, রেঞ্জ যদি বের করতে হয় দ্বিতীয় উপাদানগুলো নিতে হবে, 1 3 3 4, 3 যেহেতু রিপিট আছে তার মানে এই 3 কে নেওয়ার দরকার নাই, একটা 3 নিলেই হবে। তার মানে এটা হচ্ছে আমার 1 3 4, 1 3 4 কোথায় আছে? অপশন নাম্বার সি, তার মানে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, খুবই ইজি। সিমিলারলি এখানে আর নামে একটা ক্রমজোড় দিয়ে গঠিত সেট আছে, যেখানে অন্য ডোমেইন চাওয়া হচ্ছে, তার মানে এখানে আছে হচ্ছে -3 3 আর 4, কোনো কিছু রিপিট নাই, তার মানে তিনটাই আসবে। সো -3 3 আর 4, অপশন নাম্বার সি, তার মানে অপশন নাম্বার সি এখানেও আমাদের কারেক্ট আনসার। ওকে, আশা করি বোঝা গেল। দেন হচ্ছে আমাদের এই ম্যাথ, যে দেখো এখানে দুইটা সেট বলা হচ্ছে, a is equal to x belongs to z, z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে পজিটিভ আর নেগেটিভ দুইটা পূর্ণ সংখ্যাই কিন্তু এখানে আসবে। আর নিচে বলা হচ্ছে এক্স ওয়াই এমন ভাবে যাতে এক্স আর ওয়াই দুইটাই এর অন্তর্ভুক্ত হয়, এবং পাশাপাশি একটা অন্যের ব্যাপারেও এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি যে আগে এ সেটটা কি। এ সেটের কন্ডিশন হচ্ছে এক্স স্কোয়ার অবশ্যই 9 এর সমান বা 9 থেকে ছোট হওয়া লাগবে। তাহলে কোন কোন পূর্ণ সংখ্যার বর্গ আসলে 9 বা 9 থেকে ছোট হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আগে আমি আগে এ সেটটার যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখো আমি মাইনাসগুলো থেকে আগে নিচ্ছি, যে ধরো এখানে আমি লিখলাম -4, সিরিয়ালে লিখি -3 -2 -1 0 1 2 3 4, এতটুকু পর্যন্ত আপাতত লিখলাম। যেহেতু এটা একটা অসীম সেট, তার মানে ওইদিকেও চলে যাবে, অত দূর যাচ্ছি না আমরা, আবার এইদিকেও চলে যাবে, এটাও যাচ্ছি না। যেহেতু এর বর্গ দিয়ে অ্যানালাইসিস করার কথা বলা হচ্ছে, আমরা একটু দেখি যে এদের বর্গ কত। আমি যদি মাঝখানের জিরোটাকে নেই, তাহলে তার বর্গ 0, যেটা ঠিক আছে। এদিকে -1 আর 1 কে যদি নেই, তাহলে উভয়ের বর্গ হচ্ছে 1, এটাও ঠিক আছে, 9 থেকে ছোট। -2 আর 2 কে যদি নেই, তাহলে পাচ্ছি 4, এইখানেও পাইতেছি 4, দুইটাই ঠিক আছে, 9 থেকে ছোট। -3 আর 3 কে যদি নেই, আমি এখানে পাচ্ছি হচ্ছে 9, সিমিলারলি এই জায়গাতেও পাচ্ছি হচ্ছে 9 বর্গ করে, 9 এর সমানও যেহেতু এখানে ইনক্লুডেড, তার মানে এটাও ঠিক আছে। ফাইনালি এই জায়গার ভিতরে যখন আমি আসবো, আমি পাচ্ছি হচ্ছে 16, এন্ড সিমিলারলি ফর 4 এখানেও আমরা পাবো হচ্ছে 16। শর্ত অনুযায়ী এক্স স্কোয়ার কিন্তু 9 এর থেকে বড় হওয়া যাবে না, 9 এর সমান পর্যন্ত হইতে পারে, বাট বড় হইতে পারবে না। 16 কিন্তু অবভিয়াসলি 9 এর থেকে বড়, তো তার মানে কি আমরা এখানে 16 কে নিচ্ছি না। 16 কে যেহেতু নিচ্ছি না, তার মানে অবশ্যই আমরা এই পর্যন্ত আমাদের উপাদানগুলোকে লিমিট করে দিচ্ছি, এতটুক পর্যন্ত। তো ঠিক আছে, তালিকা পদ্ধতিতে আমরা কিন্তু আমাদের উপাদানগুলোকে পেয়ে গেলাম। সেগুলো কি? সেগুলো হচ্ছে a is equal to -3 -2 -1 0 1 2 এবং 3। তো a কে বের করা শেষ। এইবার হচ্ছে আমাদের রিলেশনের ভিত্তিতে যা পাওয়া যায় সেটা হচ্ছে এখন বের করতে হবে, অর্থাৎ s বের করতে হবে। আমরা আমাদের আগের মতো চিত্র উপস্থাপনার পদ্ধতিতে একটু ব্যাক করি, কারণ এইভাবে বোঝা আমার জন্য সোজা। দুইটা আঁকাইলাম, যেহেতু দুইটা একই সেট, সমস্যা নেই। এটাও সেট এ, ওইটাও সেট এ। উপাদান দেখতেছি আমরা 7টা, একটু কম্প্যাক্ট করে লিখতে হবে। -3 -2 -1 0 1 2 3। সিমিলারলি এখানেও -3 -2 -1 0 1 2 and 3। ঠিক আছে, এখন আমাকে বলা হচ্ছে y is equal to 2x plus 3। তা আমি যদি পরের সেটটাকে একটু দেখি, সেখান থেকে যদি অ্যানালাইসিস করতে যাই, তাহলে একটু খেয়াল করো, এই জায়গাতে আমি হচ্ছে এইখান থেকে নিচ্ছি উপাদানগুলা, y গুলোকে নিচ্ছি স্পেসিফিক্যালি। আমি যদি -3 নেই, এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটা হচ্ছে আমার
-7 না -6 হবে, -6 + 3, তার মানে 2 × -3 + 3। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আমার ইনক্লুডেড যে উপাদান সেটা কি হওয়া লাগবে, সেটা হওয়া লাগবে আমাদের -3। তার মানে এর ভিতরে -3 থাকা লাগবে। তা আমরা একটু দেখি যে এর ভিতরে -3 আসলে আছে কিনা। হ্যাঁ, -3 কিন্তু আছে। তার মানে এই -3 এর সাথে এই -3 কে দিয়ে আমার কিন্তু শর্ত মিলে যাচ্ছে। সুতরাং আমি কিন্তু এখানে একটা ক্রমজোড় গঠন করতেই পারি। -3 -3 আইডেন্টিক্যাল যেহেতু আগে পরে ম্যাটার করে না। এইবার আমরা আসি -2 এর মধ্যে। ওকে, -2 এর মধ্যে যখন আসতেছি, -2 লিখলাম। এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে লেখা হচ্ছে -4 নাকি, আচ্ছা না 5, হ্যাঁ, -5 + 3। তার মানে হচ্ছে এখানে হবে 2 × -5/2 + 3। অর্থাৎ -5/2 কে আমার এই পাশের যে এ সেট তার অন্তর্ভুক্ত হওয়া লাগবে, যেটা আমরা দেখতে পারতেছি নাই। তো তার মানে বেসিক্যালি এই -2 দিয়ে কোনো রিলেশন গঠন করা সম্ভব না। এই -2 দিয়ে কোনো রিলেশন গঠন করা সম্ভব না বা কোনো ক্রমজোড় গঠন করা সম্ভব না শর্ত মেনে। ঠিক আছে, -2 গেল। চলে আসতেছি আমরা -1 এর মধ্যে। -1 এ আসলাম। -1 কি পাবো? -1 পাবো -4 + 3। এটাকে আরেকটু প্রপার ওয়েতে লিখলে জিনিসটা হয় 2 × -2 + 3, যেটা আমাদেরকে ধারণা দিচ্ছে যে হ্যাঁ, -2 কে অবশ্যই ওই পাশের এ সেটের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। আমরা একটু যাচাই করি যে আদৌ সে অন্তর্ভুক্ত কিনা। হ্যাঁ, তার মানে এই -1 এর সাথে কিন্তু আমরা এই -2 কে মিলায় একটা সেট পাচ্ছি। আর যেহেতু -2 আসলে x যেহেতু সামনে থাকে, তার মানে এই ক্রমজোড়টা গঠন করার সময়ও কিন্তু আমার -2টা সামনে থাকবে আর -1টা পিছনে রয়ে যাবে। গেল। এইবার আমরা চলে আসি 0-তে। তো 0-তে যখন আসতেছি, 0 জিনিসটা হচ্ছে আমার -3 + 3, অর্থাৎ 2 × -3/2 + 3, যেটা আমাদেরকে বলতেছে যে অবশ্যই -3/2 কে এই সামনের এ সেটটার অন্তর্ভুক্ত হওয়া লাগবে। আমরা কিন্তু অবভিয়াসলি এখানে তাকাই দেখতে পারতেছি যে -3/2 নামে কোনো এলিমেন্ট কিন্তু এই সেটের ভিতরে নাই। তো তার মানে কি -3/2 গ্রহণযোগ্য কোনো ইয়া না। তার মানে 0 কে দিয়ে আমরা কোনো ক্রমজোড় এখানেও গঠন করতে পারতেছি না, জাস্ট লাইক -2। ওকে, এরপর কে আছে? 1। ঠিক আছে, একটু 1 কে নিয়ে দেখি আমরা। 1 এর বেলায় যদি আসি তাহলে ব্যাপারটা হচ্ছে -2 + 3। 2 এর মাল্টিপল আকারে যদি লিখি তাহলে 2 × -1 + 3, যেটা আমাদের বলছে যে হ্যাঁ, -1 কে আমার সেটের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। তা আমরা একটু খুঁজে দেখি -1 এখানে কোথাও আছে কিনা। হ্যাঁ, আছে, -1 আছে। তো তার মানে এই 1 আর -1 কে দিয়ে কিন্তু একটা সেট গঠন করা যায়, যেটা হচ্ছে -1 আর 1। গেল, আমরা আরেকটা পাইলাম। এরপর আমরা চলে আসি এখানে 2 এর মধ্যে। 2 কে অ্যানালাইসিস করলে কি পাওয়া যায়? 2 কে অ্যানালাইসিস করলে পাওয়া যাচ্ছে হচ্ছে -1 + 3, অর্থাৎ 2 × -1/2 + 3। তার মানে এখানে হাফ থাকতে হবে। এই সেটের ভিতরে কিন্তু কোনো হাফ নাই। তো তার মানে 2 এখানে কোনো ক্রমজোড় গঠন করতে পারবে না, বাদ। ফাইনালি পড়ে থাকে হচ্ছে আমাদের 3। সো 3 এ যদি আসি তো সেই ক্ষেত্রে আমার 0 + 3, অর্থাৎ 2 × 0 + 3। তার মানে এখানে 0 থাকতে হবে। আমরা এইদিকে তাকাইলে কিন্তু দেখতে পারতেছি 0 কিন্তু আছে। তো তার মানে কি 3 এর সাথে এই 0 দিয়ে আরেকটা কিন্তু ক্রমজোড় গঠন করা যায়, যেটা হচ্ছে কত? যেটা হচ্ছে 0, 3। তো দেখো, আমরা কিন্তু y এর এগেইনস্টে যতগুলো উপাদান এ সেট থেকে আমরা নিয়েছি সবগুলোর অ্যানালাইসিস কিন্তু শেষ, এবং অ্যানালাইসিস করে আমরা দেখতে পাচ্ছি যে 4টা ক্রমজোড় এই রিলেশনকে ব্যবহার করে বানানো যায়। তার মানে এখান থেকে কিন্তু আমরা এস সেটটা বের করে নিয়ে আসতে পারি। এস সেটটা আসলে কি হবে? একটা বর্ডার দিয়ে দেই, একটু দাঁড়াও। তো এই চিত্র থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এস সেট যেটা, সেইটা হচ্ছে S =
কোনটা কোনটা? একটা হচ্ছে -3 3, -3 -3, এরপর -2 -1, এরপর -1 1, তারপর 0 3 0 3। দেখো আমাদের কিন্তু রিলেশন বের করা শেষ, তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার। অ্যাটলিস্ট অন্য এটা তো আমরা বের করে ফেললাম। এখন কাজ কি? ও আচ্ছা, এটা আমাদের আনসার না, কারণ ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে হবে। আচ্ছা না, এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হচ্ছে, ঠিকই আছে, এটাও একটা আনসার। তিনটা আনসারের মধ্যে এটাও একটা আনসার। ওকে ফাইন, এটা একটা আনসার। এবার হচ্ছে ডোমেইন রেঞ্জ বের করার পালা। আমরা ডোমেইন রেঞ্জ বের করে ফেলি। মূল সেটটা বের করে ফেললে আসলে ডোমেইন রেঞ্জ বের করা কোনো ব্যাপারই না। তো ঠিক আছে, এখান থেকে যদি আমরা ডোমেইনটা বের করতে যাই, ডোম এস এর আন্ডারে কে কে পড়তেছে? প্রথম উপাদানগুলো -3 -2 -1 0। ওকে, -3 -2 -1 0 শেষ। এরপর হচ্ছে আমাদের রেঞ্জ এসটা বের করতে হবে। রেঞ্জ এস যেটা হচ্ছে -3 -1, পরের উপাদান যেগুলো -3 -1 1 আর 3, -3 -1 1 এবং 3। তো দেখো আমাদের যে ডোমেইন রেঞ্জ এটাও কিন্তু আমরা বের করে ফেলেছি, আর এটা দিয়েই আমাদের টোটাল রেজাল্টটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি রিকোয়ার্ড আনসার। একটু লম্বা ম্যাথ ছিল, কিন্তু ম্যাথটার যদি তুমি স্ট্রাকচারটা বুঝতে পারো, তোমার জন্য এই ম্যাথ সলভ করা কিন্তু আসলে কোনো ব্যাপারই না, একটু প্র্যাকটিসের প্রয়োজন। সো আমি আশা করবো তোমরা ততটুকু প্র্যাকটিস করবা। তো এই নিয়ে হচ্ছে আমাদের আজকের লেকচারটা কমপ্লিট হয়ে গেল। আমাদের লেকচারের যেই বিষয়টা ছিল অন্বয় আর অন্বয় ডোমেইন রেঞ্জ, খুবই সিম্পল টপিক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের লেকচারে আমরা হচ্ছে ফাংশনের পরিচয় এবং ফাংশনের লেখচিত্র নিয়ে কিছুটা আলোচনা করব। তো পরের লেকচার আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।